ওয়েলকাম স্টুডেন্টস, ই লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি অনেক দিন পর। মাঝখানে বেশ কিছুদিন তোমাদের জন্য ভিডিও ক্লাস দিতে পারিনি বিভিন্ন কারণে। আজকে তোমাদের ক্লাসে থাকছে বিভিন্ন ধরনের টি সেল এবং তাদের কাজ, ইমিউন রেসপন্স আর হিউমারাল এবং সেল মেডিয়েটেড রেসপন্স, অর্থাৎ রসভিত্তিক এবং কোষভিত্তিক ইমিউন রেসপন্স। আগের ক্লাসে যেখানে শেষ করেছিলাম ঠিক তারপরেই আমি শুরু করেছি আজকে ইমিউনিটির সেকেন্ড ক্লাস। আর একটি ক্লাস হলে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এই সেকেন্ড ক্লাসে তোমাদের জন্য টি সেল এবং তাদের কাজ থাকবে, ইমিউন রেসপন্স বুঝিয়ে দেব, তার সাথে সাথে হিউমারাল এবং সেল মেডিয়েটেড রেসপন্স আমি তোমাদের বুঝিয়ে দেব। তো চলো আমরা শুরু করি আজকের মূল টপিকসগুলো। এখানে আমি দেখিয়েছি তোমাদের টি সেল, আমাদের শরীরে যে টি সেল কাজ করে তাদের কত রকম টাইপ আছে এবং তাদের কাজগুলো কি কি, ওভারঅল কাজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এদের ডিটেলসে কিভাবে কাজ করে সেটি আমি পরে চিত্র সহজে তোমাদের বুঝিয়ে দেব। প্রথমেই দেখো, তিনটে ধরন আমি দিয়েছি: হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল আর সাপ্রেসার টি সেল অর্থাৎ রেগুলেটরি টি সেল। হেল্পার টি সেল, তার মূল কাজগুলো হলো সাইটোকাইনস ক্ষরণ করে, ইমিউন রেসপন্স তৈরি করে এবং অন্যান্য টি সেল অর্থাৎ টি লিম্ফোসাইট ও ম্যাক্রোফাজকে সক্রিয় করে তোলে, অ্যাক্টিভ করে তোলে, আর বি সেলের উপর কাজ করে অ্যান্টিবডি সৃষ্টিতে সাহায্য করে। কিভাবে করে এই কাজগুলো সেটা আমি যখন ডিটেলসে যাব অবশ্যই তোমরা বুঝতে পারবে। সেকেন্ড যে টাইপটি আছে সেটি হলো সাইটোটক্সিক টি সেল। অ্যাপটোসিস পদ্ধতিতে নির্দিষ্ট কোষকে ধ্বংস করে। অ্যাপটোসিস পদ্ধতি বলতে একটি ওয়েল প্ল্যান্ড অর্থাৎ খুব সুপরিকল্পিতভাবে কোষগুলোকে ধ্বংস করে, যে কোষগুলো ক্ষতিকারক হয়ে উঠেছে সেই কোষগুলোকে ধ্বংস করে। আর ভাইরাস প্রতিরোধী ইমিউন রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে, অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে শরীরে যাতে ইমিউন রেসপন্স তৈরি হয় সেটাতে সাহায্য করে। 3 নম্বর যেটা আছে সাপ্রেসর টি সেল অর্থাৎ রেগুলেটরি টি সেল। এই নামের মধ্যেই দেখো সাপ্রেস কথাটি আছে, সাপ্রেস করে দেয়, প্রয়োজনে অন্যান্য টি সেলের ইমিউন রেসপন্সকে সাপ্রেস করে তোলে। কেন না, আমাদের শরীরে কিছু কিছু সেল অত্যাধিক যদি ইমিউন রেসপন্স তৈরি করে ফেলে অর্থাৎ অতি সক্রিয় হয়ে ওঠে তাহলেও কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতি হতে পারে। সেই জন্য সেই সমস্ত অতি সক্রিয় কোষগুলোকে সাপ্রেস করে দেয়, থামিয়ে দেয়, অবদমিত করে তোলে এবং এই পদ্ধতিতে অটো ইমিউন ডিজিজকে প্রতিরোধ করতে পারে সাপ্রেসর টি সেল। এখানে চিত্রে 3টে টি সেলের টাইপ দিয়ে দেওয়া হয়েছে: হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। এরা মূলত সাইটোটক্সিক তৈরি করে প্যাথোজেনকে বা আমাদের শরীরে যে অ্যান্টিজেন থাকে তাকে প্রতিহত করে। আরেকটি আছে রেগুলেটরি টি সেল অর্থাৎ সাপ্রেসর টি সেল। এদের ইংরেজিতে কাজগুলো দেওয়া আছে, আমি বাংলাতে এখানে দিয়ে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর চলে এসো ইমিউন রেসপন্স। আমাদের আজকের ক্লাসের যে দ্বিতীয় ব্যাপারটা আমরা বোঝাবো বলেছিলাম সেটা হলো ইমিউন রেসপন্স। নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রভাবে পোষক দেহে, মূলত মানুষের কথাই আমরা বলবো, যে দ্রুত এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে ইমিউন রেসপন্স বা অনাক্রমণ সাড়া বলে। ব্যাপারটা কি না, আমাদের শরীরে যদি কোনো অ্যান্টিজেন, প্যাথোজেন, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে বা তার পার্টিকেল হতে পারে বা কিছু প্রোটিন হতে পারে যেটা আমাদের শরীরে ম্যাচ করে না, অর্থাৎ শরীরের ক্ষেত্রে বিদেশি অর্থাৎ ফরেন পার্টিকেল, সেই সব জিনিস আমাদের যদি পোষক দেহে অর্থাৎ মানুষের দেহে প্রবেশ করে তাহলে একটি শরীরের মধ্যে দ্রুত এবং সুনির্দিষ্ট একদম স্পেসিফিক একটি প্রতিক্রিয়া তৈরি হবে, তাকে ইমিউন রেসপন্স বা অনাক্রমণ সাড়া বলে। অর্থাৎ শরীরে কোনো বিদেশি বস্তু, ফরেন পার্টিকেল প্রবেশ করলে আমাদের শরীর তার বিরুদ্ধে একটা সাড়া তৈরি করবে, তাকে প্রতিহত করবার জন্য, তাকে ডিফেন্স করবার জন্য, তাকে প্রশমিত করবার জন্য। সেই সাড়াটাই হলো অনাক্রমণ সাড়া, ইংরেজিতে বলে ইমিউন রেসপন্স। তা এই ইমিউন রেসপন্স কিভাবে কাজ করে? মূলত 3ভাবে আমাদের শরীরে কাজ করে আমাদের শরীরকে
রক্ষা করে। নাম্বার 1 রসভিত্তিক ইমিউন রেসপন্স, নাম্বার 2 কোষভিত্তিক ইমিউন রেসপন্স, নাম্বার 3 ইন্টারফেরন নিঃসরণ। তো এরা কিভাবে কাজ করে সেটা আমি পরেই স্লাইডে আমি যাচ্ছি। তার আগে এখানে দেখো যে এই যে ইমিউন রেসপন্স তৈরি হয়, এটা তো তার টাইপ মানে পদ্ধতি অনুসারে 3টে ভাগে ভাগ করলাম, কিন্তু দ্রুত এবং স্লো ইমিউন রেসপন্সের উপর ভিত্তি করে দুটো ভাগ আছে, একটা হচ্ছে র্যাপিড রেসপন্স আর একটা হচ্ছে স্লো রেসপন্স। এই রেসপন্স কিভাবে হয় না, আমরা আমাদের শরীর জন্মের সাথে সাথে বেশ কিছু ইমিউনিটি আমরা জন্মগতভাবে পেয়ে থাকি এবং সেখানে কাজ করে ম্যাক্রোফাজ, মাস্ট সেল, ডেন্ড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল এবং কমপ্লিমেন্ট প্রোটিন কিছু থাকে, তারা কাজ করে, তারা শত্রুদের প্রতিহত করে এবং এই কাজটা খুব দ্রুত হয়, এলোমেলোভাবে খুব দ্রুত হয়, কোনো স্পেসিফিকভাবে নয়। সাধারণ কমন যে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে তাদের বিরুদ্ধে দ্রুত রেসপন্স তৈরি করে, অর্থাৎ ঢুকে পড়লেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ এরা অ্যাকচুয়ালি আমাদের শরীরের হজবরল সৈন্য সামন্ত, সোজা কথায় বলা যায়। তারা র্যাপিড রেসপন্সের মাধ্যমে অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্সের মতো এরা আমাদের শরীরের শত্রুদের বিরুদ্ধে প্রতিহত করে। এইটা হচ্ছে ইনেট ইমিউনিটির মাধ্যমে এই রেসপন্সটা তৈরি হয়, এটাকে র্যাপিড রেসপন্স বলে। আর একটা খুব জটিল শত্রুরা আমাদের শরীরে প্রবেশ করলে খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয় না, তাদেরকে চিনে নিয়ে, তাদেরকে বুঝে নিয়ে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ধাপে ধাপে তাদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে তাদেরকে মেরে ফেলা হয়। এই যে পদ্ধতিটা এটি সময় সাপেক্ষ, এটাকে বলা হচ্ছে স্লো রেসপন্স। বুঝতে পেরেছ? স্লো রেসপন্স এটা মূলত অ্যাডাপটিভ ইমিউনিটি অর্থাৎ অর্জিত অনাক্রমতার মধ্যে পড়ছে, অর্থাৎ জন্মের পর থেকে ধাপে ধাপে আমাদের শরীরে পরিবেশ পরিস্থিতি অনুসারে যে ধরনের অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে তাকে বুঝে নিয়ে দিনের পর দিন আমাদের শরীরে যে ইমিউনিটিটি তৈরি হয় সেটি হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি এবং সেটা পদ্ধতি হচ্ছে স্লো রেসপন্স। তাহলে আমরা র্যাপিড রেসপন্স এবং স্লো রেসপন্স ব্যাপারটা বুঝতে পারলে, কিন্তু কিভাবে কাজ করে তার উপর ভিত্তি করে ইমিউন রেসপন্সকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা রসভিত্তিক, একটা কোষভিত্তিক আর একটা হচ্ছে ইন্টারফেরন। আমরা প্রথমে রসভিত্তিক ইমিউন রেসপন্সটা পয়েন্ট আকারে খুব ছোট্ট করে জেনে নেব, তারপর চিত্র সহযোগে সেটা পরে স্লাইডে আমরা বুঝে নেব। তো তোমরা ভালো করে শুনে নাও। রসভিত্তিক ইমিউন রেসপন্স সে সাথে যুক্ত থাকে সাধারণত বি লিম্ফোসাইট, এই অনাক্রমতার সঙ্গে যুক্ত। রক্তে অ্যান্টিজেন যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি বিজাতীয় বস্তু, আমি আগেও বলেছি, বা এদের প্রোটিন জাতীয় বা পার্টিকেল, যেটা আমাদের শরীরের ক্ষেত্রে বহির্জাতীয় বস্তু হিসাবে বিবেচিত হয়, তা যদি প্রবেশ করে তাহলে বি লিম্ফোসাইট তার সঙ্গে সরাসরি যুক্ত হয়। অন্যদিকে হেল্পার টি সেল অন্য সাইড থাকে, সেও সক্রিয় হয়ে ওঠে অ্যান্টিজেনের ধরন অনুসারে, তারপর বি লিম্ফোসাইটকে সক্রিয় করে তোলে। তাহলে এখানে রসভিত্তিক ইমিউন রেসপন্সের সাথে যুক্ত বি লিম্ফোসাইট দুভাবে সক্রিয় হয়। নাম্বার 1, যদি সরাসরি অ্যান্টিজেন অর্থাৎ ফ্রি অ্যান্টিজেন যাকে বলা হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া বিজাতীয় বস্তু প্রবেশ করলে তাকে বি লিম্ফোসাইট তার সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড হয়, অথবা অন্যভাবে টি সেলের মাধ্যমে সক্রিয়তার জন্য বি লিম্ফোসাইট সক্রিয় হতে পারে এবং পরবর্তীকালে এই বি লিম্ফোসাইট, সক্রিয় বি লিম্ফোসাইট ব্লাস্ট কোষে পরিণত হয়, যা থেকে পরে প্লাজমা কোষ তৈরি হয়। আর এই প্লাজমা কোষ তৈরির সাথে সাথে অসংখ্য অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন সৃষ্টি করে, যারা ওই সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়াকে দলবদ্ধকরণ করতে পারে, অধঃক্ষেপণ করতে পারে বা প্রশমন দ্বারা ধ্বংস করে বা নিষ্ক্রিয় করে দেয়। এটা হচ্ছে রসভিত্তিক অর্থাৎ হিউমারাল ইমিউন রেসপন্স। 2 নম্বর হচ্ছে কোষভিত্তিক ইমিউন রেসপন্স অর্থাৎ সেল মেডিয়েটেড। এক্ষেত্রে কি হয় না,
লিম্ফোসাইট এই প্রকার অনাক্রমতার সাথে যুক্ত, অর্থাৎ টি লিম্ফোসাইট মূলত এই অনাক্রমতার সাথে যুক্ত। এক্ষেত্রে কি হয় না, শরীরে যদি অ্যান্টিজেন প্রবেশ করে, ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্যান্য জিনিসপত্র যদি প্রবেশ করে, তাহলে ম্যাক্রোফাজ তাকে গিলে নেয় এবং তার শরীরে এই অ্যান্টিজেনের একটা বহিঃপ্রকাশ ঘটে, যার ফলে টি লিম্ফোসাইট, এই যে টি লিম্ফোসাইট ম্যাক্রোফাজযুক্ত অ্যান্টিজেনকে গ্রহণ করে সক্রিয় হয়ে ওঠে এবং লিম্ফোকাইনিন নামক যে রাসায়নিক পদার্থ অর্থাৎ উৎসেচকের সাহায্যে তাদেরকে ধ্বংস করে। তো এখানে মূলত কোষ ধাপে ধাপে সময় নিয়ে স্পেসিফিকভাবে অ্যান্টিজেনগুলোকে চিনে নিয়ে ধ্বংস করে, এই জন্য এটা কোষভিত্তিক ইমিউন রেসপন্স। 3 নম্বর হচ্ছে ইন্টারফেরন নিঃসরণ। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি শরীরের মধ্যে ভাইরাস যদি প্রবেশ করে, তাহলে কোষ যেমন টি লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা, ফাইব্রোব্লাস্ট কোষ, এই সমস্ত কোষগুলো শরীর থেকে, তাদের দেহ থেকে, কোষ থেকে ইন্টারফেরন নিঃসরণ করে। এটি প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ ইন্টারফেরন ক্ষরণ করতে থাকে। ইন্টারফেরন নামটা এসেছে ইন্টারফেয়ার, অর্থাৎ এরা তখন ভাইরাসের বৃদ্ধিকে প্রতিরোধ করবে, অর্থাৎ ভাইরাসের কার্যকলাপে হস্তক্ষেপ করবে। ইন্টারফেরন কাদের দ্বারা? টি লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা, ফাইব্রোব্লাস্ট, এই সমস্ত কোষের দ্বারা নিঃসৃত হবে ইন্টারফেরন, একরকম বিশেষ প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ। ভাইরাসের বাড়বাড়ন্তকে তারা থামিয়ে দেবে, ভাইরাস আক্রান্ত কোষকে তারা নষ্ট করবে, তাদের ভাইরাসের বিভাজনকে রুখে দেবে। এইভাবে তারা ভাইরাসকে প্রতিরোধ করে। এখানে ধরো ফরেন ইনভেডার অর্থাৎ অ্যান্টিজেন প্রবেশ করছে কোষের মধ্যে, তখন সঙ্গে সঙ্গে তারা রাসায়নিক পদার্থ সিগন্যাল অর্থাৎ এই সমস্ত কেমিক্যাল পদার্থগুলো ক্ষরণ করতে থাকবে। ক্ষরণ করার মাধ্যমে তারা এই ভাইরাসের বৃদ্ধিকে, বাড়বাড়ন্তকে তারা রুখে দেবে। এইভাবে তারা ভাইরাস প্রতিহত করে। তাহলে মূল আমরা 3টে পদ্ধতি ইমিউন রেসপন্স আমরা এটা বুঝে নিলাম। এবার চলো আমরা গ্রাফিক্সের মাধ্যমে, চিত্রের মাধ্যমে কিভাবে আমাদের শরীরে এরা কাজ করে সেটা আমরা বুঝে নিই। এখানে দেখো, প্রথমে এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন, অর্থাৎ আমাদের শরীরে অ্যান্টিজেন প্রবেশ করলো, রক্তের মাধ্যমে হোক, কোষের মাধ্যমে, বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তো অ্যান্টিজেন যেভাবেই প্রবেশ করুক না কেন, তাকে দুভাবে আমাদের শরীর গ্রহণ করে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক্রোফাজ সেই সমস্ত অ্যান্টিজেনকে গিলে ফেলল। গিলে ফেলার পর তারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে পরিণত হলো, অর্থাৎ তাদের শরীরে যে ধরনের অ্যান্টিজেন প্রবেশ করেছে সেই ধরনের সিগন্যালিং বা রিপ্রেজেন্টেশন তারা তৈরি করলো। দেখো, তারা জানান দিল অন্যান্য কোষকে যে দেখো, এই ধরনের শত্রু আমাদের শরীরে প্রবেশ করেছে, সেই অনুযায়ী তোমরা কাজ করতে থাকো। সেই সিগন্যাল পেয়ে টি সেল সক্রিয় হলো। টি সেল সক্রিয় হওয়ার পর তারা রাসায়নিক পদার্থ ক্ষরণ করতে থাকবে, সেগুলো হচ্ছে সাইটোকাইন্স ক্ষরণ করতে থাকবে। কোনো সাইটোকাইন্স হেল্পার টি সেলকে সক্রিয় করবে, পরপর ধাপে ধাপে কোনো সাইটোকাইন্স হেল্পার টি সেলকে সক্রিয় করবে, আবার কোনো সাইটোকাইন্স ম্যাক্রোফাজকে সক্রিয় করবে। যাই হোক, হেল্পার টি সেল যখন সক্রিয় হলো, তারা আবার সাইটোকাইন্স তৈরি করলো। সেই সাইটোকাইন্স বি লিম্ফোসাইটকে সক্রিয় করলো। বি লিম্ফোসাইট সক্রিয় হওয়ার পর তারা প্লাজমা সেলকে সক্রিয় করলো, অর্থাৎ বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল তৈরি হলো, আর প্লাজমা সেল এখানে অ্যান্টিবডি তৈরি করলো অসংখ্য। কি অনুযায়ী? যে ধরনের অ্যান্টিজেন প্রবেশ করেছে সেই ধরন অনুযায়ী সিগন্যাল পেয়ে বি লিম্ফোসাইট প্লাজমা সেলে পরিণত হয়ে অসংখ্য অ্যান্টিবডি তৈরি করলো। এইটা একটা দিক। আর এই দিকে যে হেল্পার টি সেল সাইটোকাইন ক্ষরণ করেছিল, সেই হেল্পার টি সেল
কিছু মেমোরি টি সেলে পরিণত হলো, আবার বি সেল কিছু মেমোরি টি সেলে পরিণত হলো। এটা মনে রাখো, মেমোরি সেলে পরিণত হলো। এর মধ্যে হেল্পার টি সেল থেকে কিছু টি সেল মেমোরিতে পরিণত হয়েছে, অর্থাৎ স্মৃতিকোষে পরিণত হয়েছে। কিসের স্মৃতিকোষ? যে ধরনের অ্যান্টিবডি এসেছে, এই অ্যান্টিজেন প্রবেশ করেছে, কী ধরনের অ্যান্টিবডি তৈরি করতে হবে, এই পুরো ব্লু প্রিন্টটা এর স্মৃতিতে রয়ে গেল। এটা পরে কাজে লাগবে। তাহলে এখানে আমি কোথায় ছেড়েছিলাম? সাইটোকাইন ক্ষরণ করে, টি সেল সাইটোকাইন ক্ষরণ করে বি সেলকে অ্যাক্টিভেট করেছে, আর এদিকে টি সেল ম্যাক্রোফ্যাজকে সাইটোকাইন ক্ষরণ করে অ্যাক্টিভেট করেছে। আর এক সাইটোকাইনস, কিছু রাসায়নিক পদার্থ সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করেছে। এই সাইটোটক্সিক টি সেল তখন তার টক্সিসিটির মাধ্যমে কি করছে? যে অ্যান্টিজেনগুলো প্রবেশ করেছিল তাদেরকে প্রশমিত করছে বা ধ্বংস করছে। আর ম্যাক্রোফাজ সেও সুযোগ বুঝে প্রয়োজন মতো যেগুলোকে খেতে পারবে সেই অ্যান্টিজেনগুলোকে গিলে ধ্বংস করছে। তাহলে এইভাবে এরা ইমিউন রেসপন্স তৈরি করছে। আর এখানে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, নিচে দেখো অসংখ্য সবুজ রঙের সেই অ্যান্টিজেন, এই নিচের দিকে তারাও যে অ্যান্টিবডি তৈরি করেছিল তারা আবার অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, বন্ধন তৈরি করে তাদেরকে দমন করতে শুরু করবে। তাহলে কত রকমভাবে কাজ হচ্ছে। তাহলে এখানে দেখো ম্যাক্রোফাজ অ্যান্টিজেনকে গ্রহণ করে সক্রিয় করে তুলল টি সেলকে। টি সেল তিনভাবে কাজ করছে। একটি হচ্ছে হেল্পার টি সেল, যার মাধ্যমে বি সেল সক্রিয় হচ্ছে। আর একরকম সাইটোকাইন, তারা সাইটোটক্সিক টি সেলকে সক্রিয় করছে, সে ধ্বংস করছে অ্যান্টিজেনকে। আবার সাইটোকাইন্স ম্যাক্রোফাজকে সক্রিয় করছে, সে আবার অ্যান্টিজেনকে খেয়ে ফেলছে। এত রকমভাবে কাজ হচ্ছে এবং এই কাজটা সময় সাপেক্ষ কাজ। অ্যান্টিজেন প্রবেশ করলো, তাকে চিনল, তার ধরন অনুযায়ী তাকে অস্ত্র তৈরি করে হত্যা করলো। এই একটি পদ্ধতি, এইটিকে বলা হচ্ছে প্রাথমিক ইমিউন রেসপন্স। এই দিকে দেখো আর একটি লক্ষ্য রাখো যে এখানে যে অ্যান্টিজেন প্রবেশ করেছিল ম্যাক্রোফেজ কর্তৃক যেমন গৃহীত হয়েছে, তেমনি এই অ্যান্টিজেন সরাসরি আবার বি সেলকে সক্রিয় করে তুলতে পারে, যাতে করে সে অ্যান্টিবডি তৈরি করে। ওই জন্য এখানেও কিছু অ্যান্টিবডির চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এক্ষেত্রে সরাসরি বি সেল খুব কুইকলি এই অ্যান্টিবডি তৈরি করতে পারে অ্যান্টিজেনের এগেনস্টে। এটাও স্পেসিফিক, কিন্তু আরও স্পেসিফিক যদি এইভাবে, অর্থাৎ বেশ কিছু অ্যান্টিজেন এইভাবে যদি প্রতিহত হয় এইভাবে, তাহলে আরও স্পেসিফিক হয় এবং আরও সক্রিয় হয় সেইগুলো। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে দুভাবে অ্যান্টিজেনের মোকাবিলা হচ্ছে। এই দিকটা দেখো বিভিন্ন সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে হচ্ছে, এই জন্য এই অর্ধেকটা এই পাশ থেকে এই এতটা, এটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ ভিত্তিক ইমিউনিটি বা সেলুলার ইমিউনিটি। আর যখন বি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যেটা রক্তে মিশে যায়, অর্থাৎ প্লাজমাতে মিশে থাকে, প্লাজমাতে মিশে গিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করে, বাইন্ড করে, এটাকে বলা হচ্ছে হিউমারাল ইমিউনিটি বা রস ভিত্তিক ইমিউনিটি বা ইমিউন রেসপন্স যা বলতে পারো। তাহলে এখানে রস ভিত্তিক ইমিউনিটি কিন্তু নিজে থেকে ফ্রি অ্যান্টিজেনকে গ্রহণ করেও করতে পারে, অথবা সেলুলার ইমিউনিটির সাহায্যেও রস ভিত্তিক ইমিউনিটি কাজ করতে পারে। তাই এটা পুরোপুরি আলাদা নয় যে আমি এরকম আলাদা করে বলে দেব যে হিউমারাল আলাদা ওয়েতে কাজ করবে, সেলুলার ইমিউনিটি আলাদা ওয়েতে কাজ করবে, এরকম নয়। দুটোই পাশাপাশি এরা কাজ করতে পারে এবং সাথে সাথে কাজ করে, হাতে হাত মিলিয়ে কাজ করে, যাতে করে কোনোভাবেই আমাদের শরীরে শত্রু বাসা বাঁধতে না পারে। এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, আমি বলে গিয়েছিলাম যে মেমোরি সেল, এই যে মেমোরি সেলগুলো আছে সেটা হচ্ছে বি সেল এবং টি সেল। এই মেমোরি সেলগুলো যে পদ্ধতিতে ইমিউনিটিটা হয়েছিল, যে পদ্ধতিতে অ্যান্টিবডি প্রথমে ধ্বংস করেছিল, সেই পুরো পথটা এর মধ্যে রয়ে গেল। পরবর্তীকালে যদি একই ধরনের এরকম অ্যান্টিজেন প্রবেশ করে, তাহলে আর এই এত পথে যাবে না, এ তখন সরাসরি
তার স্মৃতি থেকে কিভাবে শত্রু ধ্বংস করেছিল সেই অনুযায়ী সরাসরি অ্যান্টিবডি তৈরি করতে সক্রিয় করে তুলবে, অর্থাৎ অ্যান্টিবডি যাতে তাড়াতাড়ি তৈরি হয় সেই চেষ্টাটা করবে। এই জন্য একই ধরনের অ্যান্টিজেন যদি প্রবেশ করে তাকে প্রতিহত করতে কিন্তু বেশি সময় লাগে না, বা সেই ধরনের অ্যান্টিজেন শরীরে বাসা বাঁধতে পারে না, তাকে খুব চটজলদি অর্থাৎ কুইকলি তাকে ধ্বংস করে তোলে। সেটাকে বলা হচ্ছে গৌণ রেসপন্স। অর্থাৎ প্রাথমিক রেসপন্স যেটা আমি প্রথমে বলেছিলাম সেটা সময় সাপেক্ষ, অনেকটা সময় নেয়, কিন্তু মেমোরি সেল থেকে যে রেসপন্সটা পরে তৈরি হয় একই অ্যান্টিজেন প্রবেশ করলে সেটাকে গৌণ রেসপন্স বলছে। সেটা খুব কুইকলি কাজ করে, খুব কম সময়ের মধ্যে প্রতিহত করতে পারে। এই জন্য কিছু কিছু রোগ জীবাণু, যেমন বিশেষ করে বসন্ত বা ওই পক্স, এই সমস্ত জীবাণুরা শরীরে যদি একবার প্রবেশ করে সেই মানুষের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সহজে হয় না রোগটা, বা হলেও খুব কুইকলি সেটা সেরে ওঠে। এই জন্য ইমিউন রেসপন্স দুভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্রাথমিক ইমিউন রেসপন্স, যেটা বহিরাগত অ্যান্টিজেন দেহে প্রবেশ করার পর দেহের অনাক্রম্যতন্ত্র সক্রিয় হয়ে ওঠে। ওই যে ধাপে ধাপে বললাম, সেল মিডিয়েট এবং হিউম্যালের মাধ্যমে সেই প্রক্রিয়া ধীরে ধীরে গড়ে ওঠে, তাই কিছুটা সময় লাগে। একে প্রাথমিক ইমিউন রেসপন্স বলা হয়। আর গৌণ ইমিউন রেসপন্স, দ্বিতীয়বার একই অ্যান্টিজেন যদি শরীরে প্রবেশ করে তাহলে যে অনাক্রমণ সাড়া তৈরি হয় তাকে গৌণ ইমিউন রেসপন্স বলে। এটি খুব দ্রুত ঘটে। মেমোরি বি কোষ এবং টি কোষ থেকে গৌণ ইমিউন রেসপন্স তৈরি হয়। মেমোরি বি কোষ অ্যান্টিজেন গঠন মনে রাখে, তাই দ্রুততার সঙ্গে অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। ওভারঅলভাবে যদি আমরা বাংলাতে যদি আমরা আরও গ্রাফিক্সের মাধ্যমে দেখি তাহলে কি হলো ব্যাপারটা বুঝে নিই। তোমার শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া যা বলতে পারো, জীবাণু প্রবেশ করলো। ম্যাক্রোফাজ সেই জীবাণুকে গ্রহণ করলো। গ্রহণ করার পর তার শরীরে জীবাণু কী ধরনের জীবাণু প্রবেশ করেছে সেই একটি ছবি ফুটে উঠল। এটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অর্থাৎ ম্যাক্রোফাজ ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্যাথোজেনকে গিলে নেওয়ার পর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে পরিণত হয়, অর্থাৎ তার শরীরে একটা চিত্র ফুটে ওঠে। সেই চিত্র দেখে টি কোষ, অর্থাৎ হেল্পার যে টি কোষ, তারা সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হয়ে ওঠার পর কি করে, একবার সাইটোটক্সিক টি সেল তৈরি করতে পারে যারা সরাসরি জীবাণুকে ধ্বংস করতে পারে। বি কোষকে সক্রিয় করতে পারে যারা অসংখ্য প্লাজমা তৈরি করবে এবং অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডি ভাইরাসকে ধরবে আর মারবে। অথবা এই বি কোষ মেমোরি কোষ হিসাবে কিছু রয়ে যাবে। পরবর্তীকালে যদি ওই ধরনের ভাইরাস আবার প্রবেশ করে তাহলে ওই এত ছবি করার দরকার হবে না, সঙ্গে সঙ্গে ধরবে এবং তাকে প্রতিহত করবে। সেই গৌণ ইমিউন রেসপন্স তৈরি করবে, অর্থাৎ দ্রুত ইমিউন রেসপন্স তৈরি করবে। তাহলে বুঝতে পেরেছো যে শরীরে কিভাবে ইমিউন রেসপন্স তৈরি হয় এবং আমাদের শরীরে কিভাবে জীবাণু ধ্বংস করা হয় সেটা বুঝতে পারলে। তো তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো। তোমরা এই ভিডিও ক্লাসটি ভালো করে দেখো, তোমাদের সহপাঠীদের দরকার পড়লে শেয়ার করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তী ভিডিও নিয়ে, অর্থাৎ ইমিউনিটির তৃতীয় ক্লাস নিয়ে আমি আবার 2-1 দিনের মধ্যেই তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থেকো।